প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ লাইভ। আমরা এই লাইভের মাধ্যমে কথা বলবো সমসাময়িক রাজনীতি এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ড নিয়ে। আপনারা জানেন জাতীয় পার্টি একসময় সিলেটে জাতীয় পার্টির প্রেস প্রভাবশালী ছিল এবং অনেকটা দুর্গ ছিল জাতীয় পার্টি সিলেটে, কিন্তু কালের বিবর্তনে জাতীয় পার্টির জনপ্রিয়তা সিলেটে কিন্তু ক্রমেই কমে আসছে। আর এসব নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট থেকে জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি এবং বর্তমানে জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা মুজিবুর রহমান ডালিম ভাই একাধারে তিনি সাংবাদিকতা গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদনায় জড়িত রয়েছেন। আমরা ডালিম ভাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছ থেকে জানবো, আমি শুরুতে যেমনটি বলছিলাম যে সিলেটের জাতীয় পার্টির অনেকটা দুর্গ ছিল, বেশ কয়েকটি আসনেও আপনাদের এমপি ছিল, তো সব মিলিয়ে এখন জাতীয় পার্টির আসলে সিলেটের অবস্থা কিরকম, যদি একটু শুরু করে। ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সিলেট ভিউর সকল দর্শককে। তো প্রথমেই পুণ্যভূমি আমাদের সিলেট, যে কথাটি আপনি বলছিলেন যে এই পুণ্যভূমি সিলেটকে আমাদের প্রয়াত চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান, 68,000 গ্রাম বাংলার যাকে নয়নমণি বলা হয় এবং উপজেলা ব্যবস্থার প্রবর্তক এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ সংস্কারক যাকে বলা হয়, একজন সফল রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি এটি বলতে চাই যে এই সিলেটকে রংপুরের পরে এরশাদ সাহেব সব সময় বলতেন এটি আমার দ্বিতীয় বাড়ি। দ্বিতীয় বাড়ি বলার মূল কারণ ছিল আপনার প্রশ্নের মধ্যেই যে সিলেটে একটি দুর্গ ছিল। সিলেটে একটি দুর্গ ছিল। এরশাদ সাহেব যখন জেলে ছিলেন, এরশাদ মুক্তি আন্দোলন যারা করেছেন, আমাকে বলা হয় এরশাদ মুক্তি আন্দোলনের ছাত্রনেতা। আসলে আমি এরশাদ মুক্তি আন্দোলনের ছাত্রনেতা নয়। এরপরে আমার রাজনীতিতে আমার আগমন, জৈন্তাপুর থেকেই আমার আগমন, যেটি এরশাদ সাহেব জেলে থাকা অবস্থায় এই সিলেটে আমরা 8টি আসন লাভ করেছিলাম। প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ আপনারা দেখেছেন যতবার জেলে ছিলেন এবং যত সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটি নির্বাচনের আগে তিনি তার দ্বিতীয় বাড়িকে ভুলেননি। তিনি হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে তিনি কিন্তু তার নির্বাচনী কার্যক্রম শুরু করতেন এবং সকল বিপদে আপদে এই আধ্যাত্মিক নগরীকে সিলেটকে বলতেন না। সিলেটের মানুষকে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে, রেজিস্ট্রারি মাঠে তিনি বারবারই বলতেন যে সিলেটের মানুষ আমার ভাইয়ের বাগাবাগি কখনো বাঘ হয় না। আপনার কথাটি সঠিক যে সিলেট দুর্গ ছিল, আজকে কেন দুর্গ নেই। যে প্রশ্নটির আপনি ব্যাখ্যা চেয়েছেন, বিষয়টি হলো সিলেটে যে 8টি আসন আমরা লাভ করেছিলাম, তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস ছিল যে সিলেটে একসময় এরশাদ সাহেবকে ওই নির্বাচনের আগেই কিন্তু 8টি আসন নির্বাচনের আগে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। কিন্তু সিলেটের মানুষ আবেগপ্রবণ। সিলেটের মানুষ এরশাদ সাহেবের উন্নয়নের যে রাজনীতি সেটিকে পছন্দ করেছে এবং কাউকে সিলেটে কোনো ধরনের কেউ ইনসাল্ট করুক এবং সিলেট থেকে কোনো ধরনের অভদ্র ব্যবহার হয় না, যার জন্য সিলেটের মানুষ দেখেছিল এটি ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। আজও জাতীয় পার্টি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্রের জন্যই এরশাদ সাহেবকে একটু পাথর বা অনেকভাবেই বলে নিক্ষেপ করা হয়েছিল এবং সেটির জবাব সিলেটবাসী দিয়েছিল 8টি আসন তাকে উপহার দিয়ে, এবং ভ্রাতৃত্ববোধের যে প্রমাণ সেটি সিলেটের মানুষ দিয়েছিল। এরশাদ সাহেবের এই যে দুর্গ এবং জাতীয় পার্টির উন্নয়নের যে দুর্গ এবং পুরুষ নেতৃত্বের যে দুর্গ সিলেটে এখনও জাতীয় পার্টির কর্মী সমর্থকরা রয়েছে। আপনি যদি গ্রামে যান, আপনি লাঙ্গলের সমর্থক দেখবেন। আপনি সব জায়গায় কিন্তু কর্মী সমর্থক রয়েছে, দক্ষ সংগঠকের অভাব রয়েছে, যে কথাটি আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি। প্রয়াত বল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আর আজকের জাতীয় পার্টির মধ্যে অনেক তফাৎ রয়েছে।
আমরা সেই তোফাত শুনবো। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা সেটা আমাদের মন্তব্যের করে জানাতে পারেন, এবং একই সাথে জাতীয় পার্টি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন। আমরা অতিথির মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমি যেটি আলোচনায় ছিলাম, দক্ষ নেতৃত্বের অভাবেই কিন্তু মূলত জাতীয় পার্টির এই দুর্গে হানা দিয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সেটা রাজনীতির সঠিক চর্চা করতে হবে, এবং রাজনীতির যে কৌশলগুলা আপনাকে বুঝতে হবে, এবং জনগণ কি চায় সেটিকে বুঝতে হবে। এবং জাতীয় পার্টির যে রাজনৈতিক যে কর্মসূচি, এরশাদ সাহেব ইন্তেকাল করার পরে সিলেটে কোনো কর্মসূচি দেওয়া হয় নাই। জাতীয় পার্টি যে কর্মসূচিগুলি দেওয়ার দরকার ছিল সেগুলো দেওয়া হয় নাই। দেশে অনেক ক্রাইসিস ছিল। আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি শক্তভাবে দাঁড়াতে চায়, এবং যে দুর্গটি আছে সেটি আবার দখল করতে চায়। সেই দুর্গে তো অবশ্যই আপনাদের সেই দুর্গ ছিল, এখন অনেকটাই বাটা পড়েছে, কিন্তু এখন বর্তমানে যে জাতীয় পার্টির দেশব্যাপী আলোচনার তুঙ্গে রয়েছে, বিশেষ করে দলের বিতর্কত দ্বন্দ্ব যে প্রকাশ্যে আসছে, বিশেষ করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে, এই যে প্রভাবটির জাতীয় রাজনীতিতে পড়ছে সেটি সিলেটের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়ছে, বা আপনি যেহেতু কেন্দ্রেও আপনার রাজনীতির একটা পদচারণা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি সমগ্র বিষয়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সিলেট বিভাগে আপনার কথাটি, আমি এই লাইভে কোনো মিথ্যাচার করব না। মিথ্যাচার এজন্যই করব না, মিথ্যা বলা একটা জিনিস হলো মহাপাপ, আর সবচেয়ে বড় জিনিস হলো রাজনীতিতে আপনি মিথ্যা বলতে পারবেন, অন্যের উপরে আপনি দোষারোপ করতে পারবেন, কিন্তু সত্য বিষয়টি আজকের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, আজকে যে তথ্য প্রযুক্তির যে চর্চা হয়, তথ্যের যে আদান প্রদান হয়, সেখানে আপনার মিথ্যাচার খুব অনায়াসেই মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে। তো এটার প্রভাব আমাদের যে সিলেটে পড়েছে এটি সত্য। এখানে কেন্দ্র যেটি স্পষ্টভাবে আপনি যেটি বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী, আমাদের দুর্দিনের নেত্রী, দুর্দিনের কাণ্ডারি, যিনি ছোট বাচ্চা নিয়ে জেল কেটেছেন, আমাদের স্যার এই পর্যন্ত আসার পিছনে যিনি শক্তি সাহস জুগিয়েছিলেন, সেই মানবতার নেত্রী আপনারা দেখেছেন। এবার তিনি সিলেটকে যে এরশাদ সাহেব দ্বিতীয় বাড়ি বলতেন, সেই বাড়িটি কিন্তু তিনি বলেন নাই, কারণ নিশ্চয়ই এরশাদ সাহেব বলে গিয়েছিলেন আমার সিলেটকে তুমি দেখো। এবার যখন বন্যা হয়েছিল, সেই বন্যায়, এই প্রলয়ঙ্কারী বন্যায় কিন্তু তিনি সিলেটকে দেখিয়ে দিয়েছেন। সিলেটের ত্রাণ সহায়তা কমিটি করেছেন, আমাকে সেটির বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি ত্রাণ দিয়েছেন, পাশাপাশি ত্রাণ তৎপরতা দেখে উনি সিলেটের জন্য যে ওনার যে আবেগ যেটি এটি কিন্তু এরশাদ সাহেব যেভাবে দেখাতেন ঠিক সেইভাবে কিন্তু রওশন এরশাদ দেখিয়েছেন। আপনি যেটা বলতে চেয়েছেন কেন্দ্রের বিভাজন, যে কেন্দ্রের বিভাজনে সিলেট প্রভাব পড়ছে কিনা, আমরা সিলেটে এ পর্যন্ত এমন কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু একটা প্রভাব রয়েছে। যে প্রভাবটি হলো সিলেটে আমার মনে হয় যে এখন যে জেলা কমিটিটি দেওয়া হয়েছে, সেখানে কিছুদিন আগে আমি বলবো রওশন এরশাদ গ্রুপ বলতে মানে এটি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে জাতীয় পার্টির মধ্যে যারা তৃণমূল নেতাকর্মী তারা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কিন্তু তারা জানান দিয়েছে যে সিলেটে একটি অদক্ষ, অযোগ্য অথবা নেতৃত্ব, বর্তমান সময়ে নেতৃত্ব দিয়ে সিলেটের যে বলা হয়েছে যে দুর্গ দখল করা, এমন নেতৃত্ব দিয়ে কিন্তু সিলেট দুর্গ দখল করা সম্ভব হবে না। বরং সিলেটের দুর্গ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে অবস্থা আরো খারাপের দিকে যাবে, যার জন্য পরিবর্তন প্রয়োজন। সেটি আমার কথা নয়, সেটি অবশ্যই পরিবর্তন প্রয়োজন, কিন্তু কেন্দ্রের যে বিভাজন নিয়ে আপনি বলছেন, সিলেটের যে প্রভাব, যে আপনি যে উত্তরটি দিয়েছিলেন, সেই ক্ষেত্রে বর্তমানে যে সিলেট জেলা এবং মহানগরে যে জাতীয় পার্টির কমিটি রয়েছে, সামনে আবার জাতীয় পার্টি রওশন এরশাদ বলেছেন আবার কেন্দ্রে আরেকটি কাউন্সিল হওয়ার কথা রয়েছে, সেই ক্ষেত্রে এর প্রভাব সিলেটে কেমন? কারণ যেহেতু সিলেটে দুটি রানিং কমিটি আছে, আপনারাও দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি করছেন। জাতীয় পার্টিতে শুধু আমি নয়, এই কমিটি এবং এই নেতৃত্বের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে সেখানে রওশন এরশাদ নয়, মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে আমরা যারা আদর্শিত, আমরা জাতীয় ছাত্র সমাজের রাজনীতি আমরা করেছি। জাতীয় ছাত্র সমাজের রাজনীতি করে এমসি কলেজে প্রথম যে মিছিলটি হয়েছিল সেই মিছিলে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, এবং সিলেট এমসি কলেজের আমি
দায়িত্বে ছিলাম জৈন্তাপুর থেকে উঠে আসা ছাত্র সমাজের উপজেলা কমিটির সভাপতি থেকে জেলা কমিটির সভাপতি, আমি কিন্তু নির্বাচিত কাউন্সিল 2বার আমি কাউন্সিল দিয়েছি এবং আরো 2বার আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাকে এইভাবেই আমাদের দক্ষ কর্মীদের উপরে আজকে কিন্তু রোষানল চলছে, আমাদের বিভিন্ন ত্যাগী নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে, যে যারাই সত্য কথা বলছে তাদেরকেই বের করে দেওয়া হচ্ছে পার্টি থেকে। আমাকেও বের করে দেওয়ার প্রয়াস করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, কিন্তু বল্লীবন্ধু এরশাদ তিনি বুঝিয়েছিলেন, আমাকে একবার অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে সেল কমিটির মাধ্যমে আমি আবার জাতীয় পার্টির জেলা কমিটিতেও পুনর্বাসিত হয়েছি এবং আমি আবার সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। এবং এখন যে সিলেট বিভাগের ছাত্র সমাজের দায়িত্ব আছে সেটি আমার দেওয়া কমিটি। এটি দেওয়ার পরেও আমার বিরুদ্ধে এরশাদ সাহেবের এখানে শঙ্কর পাল, আমি বলতে দ্বিধা নেই, আমাদের জাতীয় পার্টির সভাপতি হবিগঞ্জের, উনি গিয়েছেন এবং ওই সময় বলা হয়েছিল যে আমি এটা খারাপ কাজ করেছি, কিন্তু আজকে কেন্দ্রের সিলেট বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু আমার দেওয়া কমিটি, উনি নিজেই বলেছেন। আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকে মন্তব্য করছেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের শেষের দিকে হতে পারে, সেই ক্ষেত্রে বর্তমানে যে জাতীয় পার্টির বিভাজন তৈরি হচ্ছে, জিএম কাদেরের একটি বড় একটি অংশ, তার সঙ্গে সকল সংসদ সদস্য তার সঙ্গে, এবং রোশনের সাথে সাথে আরেকটি অংশ, সেই ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে জিএম কাদেরের একটি অংশ বলছে যে তারা বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী, অনেকটাই এরকম গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সেদিন আবার রোশনের সাথে আওয়ামী লীগের দিকে অনেকটাই তার রাজনীতি এরকম করছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আমি যেটা আমি এটা বলবো যে ওনারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ, এই বিষয়টা ওনারাই ঢাকায় থেকে বসে তারা রাজনীতি করেন। আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটি বলবো, বেগম রওশন এরশাদ দুর্দিনে জাতীয় পার্টি, আজ যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, সেটি কার অবদান সেটি আপনি যদি নিশ্চয়ই বলবেন। সেটি বেগম রওশন এরশাদের সঠিক সিদ্ধান্ত বলেই আজকে প্রধান বিরোধী দলের ভূমিকা। আজকে যারা পার্লামেন্টের সদস্য, আজকে আমাদের সিলেটে যেমন এহিয়া চৌধুরী সেলিমুদ্দিন সাহেব যে এমপি হয়েছিলেন, সেটি কিভাবে হয়েছিলেন? সেটি হওয়ার মূল কারণই ছিল আমাদের বেগম রওশন এরশাদের সঠিক সিদ্ধান্ত, রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটের উপরেই কিন্তু ম্যাডাম সিদ্ধান্ত নেন। আমি তো বলেছিলাম, আমি বলতে দ্বিধা নেই, এই বন্যার সময় 2 কোটি টাকা সিলেটের ত্রাণ তহবিল গঠন করা হয়েছে কেন্দ্র থেকে, আমাদের জিএম কাদের স্যারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির, কিন্তু সিলেটে পৌঁছিতে 1,98,00,000 টাকা চলে গেছে, 2 লক্ষ টাকার শুধু ত্রাণ আসছে। তো এই অবস্থা কিন্তু এখান থেকে একটা বলা হচ্ছে, এখানে নাই, কারণ লুটপাটের একটা পলিটিক্স চলতেছে এবং বাণিজ্য চলতেছে। এখন যাদেরকে দেওয়া হয়েছে, আপনার সিলেটের জেলা কমিটিতে বিএনপির নেতৃবৃন্দ কিছুদিন আগে যারা বিএনপিতে ছিল, তারা আসার পরেই একটা জেলা কমিটির সেক্রেটারি হয় কেমনে? এটা আপনি দেখেছেন, গুলাম মসি স্যার, আমাদের যে গুলাম মসি সাহেব, তিনি কিন্তু বলেছেন যে আমাদের প্রেসিডিয়াম দেখেন, আওয়ামী লীগের দেখেন এবং বিএনপির দেখেন। এটা কিন্তু প্রেসিডিয়ামকে উনি তো বলেছেন, অনেকে মনে করেছেন কটাক্ষ করেছেন, আসলেই আপনারা দেখেন, সিলেটে যদি আপনি আওয়ামী লীগের, আমাদের প্রয়াত কামরান সাহেব কিন্তু সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন, সারা জীবন রাজনীতি করে, এখন প্রেসিডিয়াম সদস্য হওয়া তো বহু দূরের কথা। এখন যাকে কামরানের ছবি দেখলে যাকে বলা হতো যে এটা সিলেট, কামরান ভাইয়ের ছবি দেখলেই সিলেট বলা হতো। কামরান ভাইয়ের মতো একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ আওয়ামী লীগের মতো একটি দলে কি হয়েছিলেন, একটা মেম্বার হয়েছিলেন, সেখানে আমাদের প্রেসিডিয়ামরা কারা? আমি কোনো ব্যক্তি কাউকে কটাক্ষ করছি না, তার জন্য আমি সম্পূর্ণ গোলাম মসিদ সাহেবের সাথে একমত। এখানে পদ বাণিজ্য চলছে কেন্দ্রে, এবং যারা এটা পুরাতন যারা নেতৃবৃন্দ রয়েছে, জাতীয় ছাত্রদের আমরা তৃণমূল, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আজকে আমি নির্দ্বিধায় বলবো, ছোট মুখে বড় কথা হয়ে যায়, আমাদের মাননীয় চেয়ারম্যান, যিনি বর্তমানে চেয়ারম্যান দাবি করছেন, এবং আমরাও ওনাকে চেয়ারম্যান মেনেছি। এখন আমাদের দলীয় নেত্রীর নির্দেশে কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, আগামীতে সম্মেলন হবে। সিলেটে চমক আছে, সিলেট বিভাগ থেকে সাবেক পার্লামেন্ট মেম্বার সহ অনেকেই কিন্তু এই নেতৃত্বাধীন চলে যাবে, এবং এখানে যে 26 জন রয়েছেন আমরা আশাবাদী, এখানে চাপ দিয়ে এবং এটা অনেকে জোর করে তাদেরকে বলা হয়েছে, এবং সময়মতো নির্বাচনে দেখবেন আপনি কাউন্সিলের আগে সবাই, এবং সিলেট থেকে অবশ্যই চমক আছে, এখনই চমক আছে, এই সপ্তাহের মধ্যেই চমক আছে। যেহেতু চমকের কথা বলছেন এবং নির্বাচনের প্রসঙ্গটা আনলেন, সেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে আসন যে ভাগাভাগির যে বিষয়টি রয়েছে, বা আপনাদের যে প্রার্থীর যে বাছাইয়ের যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি সম্পর্কে একটু বলবেন, এবং তারই সঙ্গে আপনার যে কর্মী সমর্থকরা অনেকেই আপনাকে চাচ্ছেন সিলেট 4 আসনের, আপনার বিভিন্ন প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, সেটি নিয়েও একটু বলবেন। আপনি যেটা আগে বললেন যে নির্বাচনে আমরা এই গত পার্লামেন্টেও আমরা যে অংশগ্রহণ করেছি, আমাদের নেতৃত্ব ছিল,
এবং আমরা সংসদে হয়তো মানে সিলেট থেকে যেতে পারি নাই, কিন্তু আমরা সুনামগঞ্জ থেকে গেছি। আমাদের পীর মিসবা সাহেব আছেন পার্লামেন্টে, এর আগের পার্লামেন্টে আমাদের এহিয়া চৌধুরী আছেন, উনি তো খুব খারাপ করেন নাই। সেলিমউদ্দিন সাহেব আছেন, উনিও খুব খারাপ করেন নাই। আপনারা নিশ্চয়ই সরজমিনে দেখেছেন। এটার মূল কিন্তু এটার ক্রেডিট কিন্তু ওই পার্লামেন্ট মেম্বারদের নয়, এটা হলো রওশন এরশাদের। বেগম রওশন এরশাদ যদি সঠিক সিদ্ধান্ত না নিতেন তাহলে এবং মহাজোট তৈরি না হতো, তাহলে এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি, আজকে বলা হচ্ছে এককভাবে নির্বাচন 300 আসনে জাতীয় পার্টি করবো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 300 আসনে জাতীয় পার্টি নির্বাচন করার মতো প্রস্তুতি এই যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের দ্বারা 300 আসনে আমলা কাঠের মানে এমনও আসন আছে আমলা কাঠের ডেকিকে দেওয়া হবে। যারা এমনও পার্লামেন্টের নির্বাচনে 420 ভোট পেয়েছে, এর সংসদ সদস্য রয়েছে। সুতরাং সংসদ সদস্য প্রার্থী রয়েছে। সংসদ সদস্য প্রার্থী তো দিতে পারবেন আপনি 300 জন, কিন্তু লড়াই করবে কয়জন, ফাইট করবে কয়জন, সম্মানজনক ভোট কয়জন পাবে, সেটি একটি বিষয়। তো আমরা একটা রাজনৈতিক দল যদি স্বতন্ত্র করেন সেক্ষেত্রে ভিন্ন কথা, সেটা একটা ব্যক্তির ভোট। কিন্তু আপনি একটি রাজনৈতিক দলে আপনি যে নির্বাচনের কথা বলছেন, আপনার প্রসঙ্গেই চলে যাই, যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনে সিলেটে আমাদের একটা ভালো প্রস্তুতি রয়েছে। আমি আগেই বলেছি, আপনাকে ইঙ্গিত দিয়েছি, সিলেটের সাবেক মেম্বার পার্লামেন্ট সহ অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। ম্যাডাম, আমরা সিলেট থেকে একটা বড় ধরনের চমক এই সপ্তাহে দেখাবো। এবং আমরা কাউন্সিলের আগে অবশ্যই তো সিলেটের মেইন প্ল্যাটফর্ম, যেটাকে বলে মেইন প্ল্যাটফর্ম জাতীয় পার্টি, যা এই যে 8টি দুর্গ যে আপনি বলছেন, যে আমাদের যে দুর্গটা আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করব। আমরা বলবো না পুনরুদ্ধার করতে পারবো, কিন্তু পুনরুদ্ধার করার চেষ্টা করব। আমরা বেশ কিছুটা হলেও সফল হব, কিছুটা বলবো না, বেশ কিছুটা হলে সফল হব। সেই টার্গেট নিয়ে বেগম রওশন এরশাদের নির্দেশে সিলেটে আমি সহ আমরা বেশ কয়েকজন মাঠে আমরা কাজ করছি, এবং আমাদেরকে সিগন্যাল আছে, আমরা কাজ করে যাচ্ছি। এবং সেটিও আমি পবিত্র মক্কা নগরীতে আল্লাহর ঘর গত রমজান মাসে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, আল্লাহর ঘরে ধরে বলেছি, যদি সিলেটে যেখানে জন্ম হয়েছে সেখানের মানুষের জন্য কাজ করার জন্য সেই সুযোগটুকু যদি আমার তৈরি হয়, এবং কেন্দ্র থেকে যদি কোনো সিদ্ধান্ত হয়, আমাকে বলা হয়েছে কাজ করার জন্য, আমি কাজ করতেছি। কিন্তু আমাকেও বলা হয়েছে, আমি তো বললাম আপনাকে যে আরও অনেকেই বলা হয়েছে, এবং তারা কাজ মানে এই সপ্তাহে আরও জোরে সোরে কাজ হবে, এবং যাদের নাম চলে আসবে তারা অবশ্যই রাজনৈতিক ফিগার, আননোন ফেস না, এবং বিএনপি থেকে আসা লোক নয়, অবশ্যই জাতীয় পার্টির তৃণমূল নেতা, এবং যারা ছাত্র রাজনীতি করেছেন, যাদের ব্যাকগ্রাউন্ড সাবেক এমপি ছিলেন, যাদের সাথে মাটি মানুষের সাথে সম্পর্ক রয়েছে, এমন নেতৃত্ব, যাদেরকে বর্তমান নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন কারণে কেউ কেউ বলছেন টাকার বিনিময়ে, এবং সিলেটে বিশেষ করে প্রবাসীরা আছেন, তাদেরকে টার্গেট করে টাকার বিনিময়ে পদপদবি ব্যবহার করে যেভাবে রাজনৈতিক সিলেটের রাজনীতিকে নষ্ট করা হয়েছে। আমার কথা নয়, অনেকেই বলেন। সেই কথাগুলি বাস্তবতা হলো, যখন মানে কমিটি এরকম হয়ে যায়, মানে হঠাৎ করে লোক চলে আসে, রাজনৈতিক বড় পদপদবি ব্যবহার করে নিজেদেরকে আরও যারা রাজনীতি করে মানে বিরোধী দল নয়, একই দলের যারা পদে থাকে না, তাদেরকে কৌশলে বাদ দেওয়া হয়। আর কৌশলে বাদ দিয়েই বলা হয় এরা আমাদের দলের কেউ নয়। আরে বাবা, দলের তো আপনি কেউ নয়, আপনি কেউ নয়। কেন আপনি কেউ নয়? কারণ আপনি তো জাতীয় ছাত্র সমাজ করেন নাই, আপনি তো পলিটিক্সে বাইয়ের মাধ্যমে চলে আসছেন। এই কথাটা আমার বলার উচিত ছিল না, কিন্তু আপনারা যখন বারবার বলেন যে তৃণমূল নেতাকর্মী, তৃণমূল নেতাকর্মীরা একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টির প্রাণ, একটা রাজনৈতিক দলের মূল কেন্দ্রবিন্দু হলো, এবং তার মূল স্ট্রাকচার হলো, তার মূল স্ট্রাকচারটা হলো তার নেতাকর্মী। আজকে নেতাকর্মী আমাকে তো বাদ দেওয়া হয়েছে, আবার আমাকে আনা হয়েছে। আমার প্রোডাক্ট যারা আছে, আমি যাদেরকে স্টাবলিশ করেছি, তারাই তো ছাত্র সমাজের এখন নেতৃত্ব দিচ্ছে। সিলেটের কথাই বললাম, তো আমি এত দূরে যাব না। তৃণমূল নেতাকর্মী ছাড়া যারা জাতীয় পার্টিকে নতুন লুক দিয়ে, বাড়া করা লুক দিয়ে, বিএনপি থেকে আসা লুক দিয়ে জয় করতে চায়, তারা সিলেটের 8টি দুর্গ, মানে 8টি আসন তো দুর্গ তো দূরের কথা, তারা সিলেটে 1টি আসনও পাবে না। আর যদি জাতীয় পার্টিকে তৃণমূলভাবে, সম্মিলিতভাবে, এবং আমরা ঐক্য, সর্বশেষ একটা ঐক্যের মাধ্যমে, আমাদের ম্যাডাম যেহেতু আছেন বেগম রওশন এরশাদ, আশা করা যায় এটা কেন্দ্রীয় বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন, একজন আরেকজনকে যেভাবে বলছেন যে না উনি কেউ নয়, উনি এরশাদ মুক্তি নেন, গুলাম মসি কেউ নয় বলা হয়। গুলাম মসি সাহেব এরশাদের দুর্দিনের কাণ্ডারি। গুলাম মসি সাহেব এরশাদ মুক্তি আন্দোলনের চেয়ারম্যান, তাকে বলা যদি হয় যে উনি কেউ নয়, সেটা মানে এটা সাধারণ মানুষ মেনে নেবে না। কারণ আপনি এরশাদ মুক্তি, আপনি তো সুদিনের বন্ধু। দুর্দিনে এরশাদ মুক্তি আন্দোলন যিনি করেছেন, তাকে আপনি বাদ দিয়ে রাজনীতি কিনতেন। যাদের পদ নেই তাদেরকে আপনি পদ থেকে বহিষ্কার করে বলেন ও কিছু নেই। কিছুদিনের মধ্যে আমাদের সিলেটের 2-3 জন যারা ম্যাডামের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এইভাবে সিলেট বিভাগে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাকর্মী বহিষ্কার করা হচ্ছে, তাকে বাদ দিয়ে, তার কমিটিকে না বাদ দিয়ে আরেকটা কমিটি দেওয়া হচ্ছে, একটি কমিটির উপরে আরেকটি কমিটি দেওয়া হচ্ছে। এইভাবে একটা সংগঠন চলতে পারে না, এটা সাংগঠনিক প্রক্রিয়ায় নেই, সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে। একটি রানিং কমিটিকে আপনার প্রথম তাকে বাতিল করতে হবে, মেয়াদ উত্তীর্ণ হলে তাকে সাংগঠনিকভাবে বাদ দিতে হবে,
বাদ দেওয়ার পরে তাকে আপনি কমিটি দেন। কোনো কথা নাই কাজ নেই, আপনি কমিটিকে বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে আবার নতুন করে কমিটি দিয়ে বলতেছেন যে আপনার বিরোধী শক্তি যে, অথবা আপনার কি বলবো, এটাকে বলবে দ্বিমত যে করে, মতের যে বিরোধ করলো তাকে আপনি বাদ দিয়ে স্বৈরাচারী কায়দায় আপনি বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে বলতেছেন সে পার্টির কেউ নয়। হাউ ইট ইজ পসিবল? এটা কখনোই হতে পারে না। পার্টির তৃণমূল নেতাকর্মী যাদের আমাদের মাথায় গুলি রয়েছে এমসি কলেজে, জাতীয় ছাত্র সমাজের জন্য যারা কাজ করেছে, জাতীয় পার্টির জন্য কাজ করেছে, তারা কাজ করতে চায়, তাদের কাজের সুযোগ আমরা দেওয়া অনুষ্ঠানের উচিত। একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি নিয়ে, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা যাবে কারা আসবে, সেই প্রেক্ষাপট নিয়ে আসলে জাতীয় পার্টির সর্বশেষ ভূমিকা কি হতে পারে বা এটাতে পরবর্তী সিদ্ধান্ত, তারপরেও আপনি যেহেতু যুক্ত আছেন এবং নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে আপনার ভালো একটি যোগাযোগ রয়েছে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তার প্রক্রিয়াটি আসলে কি হবে? মহাজোট জোট করবে নাকি এককভাবে যেটি বলা হচ্ছে যে নির্বাচন করবে? সেটি যদি খুব সংক্ষেপে বলেন। আমি খুব ছোট জায়গা থেকে রাজনীতি করি, কিন্তু আমি রাজনীতির ছাত্র, আমার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ছিল। তো আমি যেটি বলবো যে সেটি একটি জাতীয় স্বার্থে আমাদের জোট এখনো মানে ঐক্য আমাদের রয়েছে। আমরা সরকারের মহাজোটে আমরা থেকেছি, কিন্তু এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় আমরা আছি এবং সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন। তারা আমাদের এই যে বিভাজনটা, অবশ্যই আমাদের নেত্রী যেহেতু এখনো জীবিত আছেন এবং তিনি যেহেতু সিনিয়র, এখন ফেসবুকে অনেকে অনেকভাবে কথা বলবে, কিন্তু যারা কথা বলতেছে তাদের নেতারা কিন্তু তারা রেসপেক্টের সহিত কথা বলছে। সুতরাং রেসপেক্টের জায়গা যেহেতু রয়েছে, সেটা একটা শুরু হওয়া হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি অবশ্যই, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এটা ব্যক্তিগত মতামত, এটা 300 আসনে যেটা বলা হয়েছে 300 আসন শেষ পর্যন্ত হবে না। যদি রাজনীতির একটা 3টা প্রেক্ষাপট আমার দৃষ্টিতে রয়েছে, বর্তমানে 3টা প্রেক্ষাপট রয়েছে আমার গবেষণায়। সেই 3টা প্রেক্ষাপট থেকে যদি জাতীয় সংসদ, আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি একটি বিশেষ রাজনৈতিক দল যদি নির্বাচন আগের মতো বর্জন করে যায় না, সেক্ষেত্রে জাতীয় পার্টি 300 আসনে হয়তো প্রার্থী দিতে পারে। আর যদি দেখা যায় যে সেই দলটিও আসছে, তাহলে জোটবদ্ধ নির্বাচন কনফার্ম হবে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি জুটে থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকারের যে উন্নয়ন অগ্রগতির যে দ্বারা আমরা সরকারের যে গঠনমূলক বিরোধিতা করছি, কিন্তু উন্নয়নের সহযোগী আমরা রয়েছি। পদ্মা সেতুর মতো বড় যে আমরা, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেগম রওশন এরশাদ মহাজোটের সাথেই থাকবেন এবং দেশের উন্নয়নে অনেক ধন্যবাদ মুজিবুর রহমান ডালিম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় পার্টির নিয়ে যে সম্প্রতি সময়ে আলোচনা সমালোচনা এবং যে বিভাজন রয়েছে জাতীয় পার্টির, সেসব নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট থেকে বারবার নির্বাচিত জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি, একই সাথে দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মুজিবুর রহমান ডালিম। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনকার আমাদের সরাসরি সম্প্রচার।